আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জনাব নুরুল মুজিদ মাহমুদের মৃত্যু হয়েছে জেলখানায়, জেল প্রকোষ্ঠে। নির্যাতনের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে এবং আজ যখন ওনার জানাজা পড়ানোর কথা, ওই সময় প্রশাসন এলাকায় কোনো মাইকিং না করতে এবং লাশ দ্রুত দাফন দেওয়ার জন্য প্রচণ্ড চাপ দিতে থাকে। সেই অবস্থায় ওনার পরিবার, আত্মীয় স্বজন সকলে মিলে ওনার জানাজা পড়ায়, কিন্তু কোনো মাইকিং বা কোনো কিছু না করার পরও মানুষের ঢল নামে ওনার লাশ শেষ মুহূর্তে একটিবার দেখার জন্য যে এলাকার নেতা মারা গিয়েছেন, তার প্রতি ভালোবাসা থেকেই মানুষের ঢল নামে। সেই জানাজার ভিডিওটা আপনাদেরকে দেব এবং সাথে আপনাদেরকে আমি এই যে আজকে থাম্বনেল যেটা দেখছেন, জামাতের 50 লক্ষ কর্মী আছে যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেই ভিডিওটাও দেব এবং এর পরপরই আলোচনা করবে। একটু সাথে থাকবেন, আজকের ভিডিওটা কিন্তু মারাত্মক হবে, একটু সাথে থাকবেন, ভিডিওগুলো দেখুন। আগে ভিডিওতে দেখলেন সাবেক শিল্পমন্ত্রীর জানাজার দৃশ্য এবং দেখলেন আব্দুল্লাহ তাহের, যিনি আমেরিকাতে গিয়ে 2 কাঁধে সম্ভবত প্রচন্ড পাখা গজিয়েছে, যিনি ভারত আক্রমণের পরিকল্পনা সাজিয়ে সেটা আবার পাবলিকলি প্রচার করছে। এবং আপনারা সব এই বিষয়টা আলোচনা করার আগে আপনাদেরকে ছোট্ট একটি বিষয়, 1 মিনিট সময় নেব আপনাদের। সেটা হচ্ছে খাগড়াছড়িতে যে এখন যেই সমস্যাটা চলছে, সেই বিষয়ে একটু আলোকপাত করলে আপনার বাকি 50 লাখের হিসাবটা পুরোপুরি বুঝে যাবে। বাংলাদেশের খাগড়াছড়িতে এখন যে আগুন জ্বলছে সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বললেন যে এখানে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের হাত আছে। খাগড়াছড়ি থেকে ইন্ডিয়ার দূরত্ব, বর্ডার তো বাদ দেন, ইন্ডিয়ার বর্ডারের দূরত্ব 40 কিলোমিটার। এই জায়গায় 40 কিলোমিটার ইন্ডিয়ার। আর খাগড়াছড়ির যে অবস্থা, খাগড়াছড়িতে এখন যাদের সাথে লেগেছে তারা হচ্ছে যে বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা আমাদের খাগড়াছড়ি, রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম পুরোটাই হচ্ছে যে ম্যাক্সিমাম 50%-এর উপরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে। আবার ওইদিকে আপনার ইন্ডিয়াতে আপনার মিজোরাম সহ বাকি যে 7 সিস্টেমের মধ্যে আপনার 4টা আছে, ওই 4টাতে তাও বৌদ্ধরা, ওখানেও বৌদ্ধরা। আবার আপনার আরাকান রাজ্য যেটা আছে আমাদের বার্মার আরাকান রাজ্য, সেইটাও বৌদ্ধরা। এই যে আরাকান রোহিঙ্গা মুসলমানরা যে বাংলাদেশে ঢুকেছে কেন, সেটা হচ্ছে সেখানে বৌদ্ধদের নৃশংসতার কারণে। তাহলে ইন্ডিয়া অলরেডি নিজেরাই একটা প্রবলেম আছে যে আসাম, মণিপুর, মিজোরাম এই 3টা অঞ্চলে বৌদ্ধরা বেশ কিছুদিন ধরে কিন্তু আন্দোলন করতেছে, তারা সশস্ত্র সংগ্রামও করতেছে ওখানে। ইন্ডিয়া ওইটা ঠেকাইতে ব্যস্ত। ওইটা ঠেকাইতে যায় ওরা আবার এখানে খাগড়াছড়িতে আপনার বুদ্ধিস্টদের সাথে আইসা তাল দিয়া তো বুদ্ধিস্টদেরকে আবার উস্কাবে না। কারণ হচ্ছে আপনি একটু ভালো করে দেখেন, যদি পার্বত্য আমাদের এই খাগড়াছড়িটা যদি বুদ্ধিস্টরা যদি দখল করে নেয়, সাথে সাথে কোথায় যাবে? মনিরামপুর, মিজোরাম, এগুলো সব পুরো ওই অঞ্চলটা সব আরাকান আর্মি যে বুদ্ধিস্ট, এরা সব এক হয়ে বলল যে এটাই নতুন দেশ। যেটা কথা বারবার বলা হচ্ছিল যে খাগড়াছড়ি থেকে শুরু করে এদিকে পুরোটা। আপনারা অনেকে হয়তো জানেন না খাগড়াছড়িটা মানে কোথায়। ভাই, খাগড়াছড়ি একদম ফেনীর পরে, মানে আমাদের চিটং শহর। ঢাকা থেকে চিটং যাইতে আপনার যদি বিমানে যান তাহলে খাগড়াছড়ির উপর দিয়ে যাইতে আপনার 20 মিনিটের মতো। ফেনীর পরপরই খাগড়াছড়ির শুরু, খাগড়াছড়ি ফেলে এরপরে চিটং এর দিকে। সুতরাং এখন বুঝে দেখেন যে খাগড়াছড়ি থেকে আবার ফেনী নদী অনলি ফর 20 মিনিটের দূরত্ব। আর যদি খাগড়াছড়ি হাতছাড়া হয় তাহলে ফেনী নদীর দখল নিতে লাগবে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা। তো এই অংশ তো চলে যাবে গা। তাহলে ইন্ডিয়ার কি এমন প্রফিট আছে যে ওরা খাগড়াছড়িতে উস্কাবে? কারণ এরা নিজেদের পাশার বিষয়ে বাঁচে না। নিজেদের 3টা অঞ্চল 4টা অঞ্চলই অলরেডি ওখানে বৌদ্ধরা আন্দোলন করতেছে, তারা আবার বাংলাদেশের এটা আন্দোলন করাবে। ওইদিকে মায়ানমারের রোহিঙ্গা সরি বলতেছি আরাকান রাজ্যের ওখানেও আপনার কি বলে এই বুদ্ধিস্টরা আছে। তো এরা তো আগে থেকে, এটা তো অনেক আগে, এটা ডিপ স্টেটের খেলা, অনেক আগে থেকেই চাচ্ছিল যে আরাকান, খাগড়াছড়ি, ফেনী সহ মিজোরামপুর, মনিরামপুর এগুলো সব দখল করে একটা আলাদা বুদ্ধিস্ট রাষ্ট্র গঠন করার জন্য।
এটা তো ডিপ স্টেটের খেলা। 29 মিলিয়ন টাকা শুধু শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য না, ওই টাকা থেকে এগুলোও আছে। তো এই জিনিসটা বুঝতে হবে যে আপনার আসলে কাহিনীটা কি। এখন দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন, ইন্ডিয়ার হাত আছে। ভাই অনেক আগে যখন আপনার আদবানি ছিল ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, তখন উনি একসময় বলেছিলেন যে বাংলাদেশ থেকে অবৈধ অধিবাসীরা ইন্ডিয়াতে ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ওই সময়কার তৎকালীন সময়ের পররাষ্ট্রমন্ত্রীর নামটা ভুলে গেছে ভাই, আপনারা কেউ হয়তো জানতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আপনি আসুন, আমরা হেলিকপ্টার দিচ্ছি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছে আমরা হেলিকপ্টার দিচ্ছি আদবানি সাহেব, আপনি আমাদের হেলিকপ্টারে বাংলাদেশে আসুন, এসে দেখে যান এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই। ঠিক 24 ঘন্টা পার হইতে পারে নাই, ওই সময় ময়মনসিংহের ছায়াবীথি সিনেমা হলে ব্যাপক বোমা হামলা হয়েছিল, মনে 4 জন না 5 জন মারা গেছে, তার মানে সন্ত্রাসীরা আছে, তার প্রমাণ। এখন সেই অবস্থায় এটা কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত। আজকে যদি ইন্ডিয়া যদি বলে যে এই তোমরা কিভাবে আমাদের নাম দিলা, এদিকে আসো দেখাও যে আমরা এখানে ইন্ধন যোগাই দিই, যেন আমাদের দেশের এই 3টে স্টেট নিয়ে বুদ্ধিস্টদের সাথে আমাদের ফাইট চলছে, সেখানে আবার আমরা তোমাদের এটা উস্কাইতে যাবো কেন? আর পাশাপাশি তো তোমাদের এটা উস্কাইতে গেলে তো আমাদের 3টাও চলে যাবে, কোনো বিচারে এটার ইয়ে পাবে না। আর ঠিক দেখেন এই উস্কানিটা তো আরেক ঘিডাল থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দেখেন 19 তারিখ, এই মাসের 19 তারিখে কানাডা প্রথমে ভ্রমণ নিষেধাজ্ঞা দিছে বাংলাদেশে, যে বাংলাদেশ যাইতে সাবধানে যাইও এবং 3 পার্বত্য অঞ্চলে তোমরা যাইতে পারবা না। এটা কানাডা। এরই ঠিক 3 দিন পর 23 তারিখে লাগলো খাগড়াছড়িতে এই গন্ডগোল। কনসিকুয়েন্স গুলো বুঝেন। আবার ওদিকে আব্দুল্লাহ তাহের কি বললেন, উনি বিশাল, ওনার জামাতের তো লুঙ্গির নিচে থাকার অভ্যাস জানেন, ওরা আমেরিকাতে জামাত বা শিবির নামে বলতে পারে না, বিধায় তারা কি করলো সেখানে অন্য সংগঠনের নাম যেটা মিটিং করে ওনার গণসংবর্ধনা দিল, সেখানে উনি কি হলো 50 লাখ ওনাদের সমর্থক আছে যারা গেরিলা যুদ্ধ করবে, গাজবাতুল হিন্দ বালতুল হিন্দ করবে হারামজাদারা। তো 25 লাখ 50 লাখ তো নাই, তার মানে 30 লাখ ওই যে পাকিস্তানে আইএস ঢুকবে, যেগুলো অলরেডি যেখানে বাংলাদেশে মনে 20-25 হাজার আছে, এরা সব ঢুকবে। তো বাকি আরো ঢুকে এরপরে ইন্ডিয়া আর বাংলাদেশের সাথে একটা পেচকি বাজাবে, এটা মারামারি। তো এই যে নায়েবে 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 তাহিরা, এ তাহিরারও কি কোনো বুদ্ধি নাই? এই শোয়ারের বাচ্চারা তো জুতা পিটা করা উচিত। তুমি গাজবাতুল গিন্দ করতে যাবা তোমার আম্মার, আর তোমার ছেড়ে দিবে ইন্ডিয়া না? ইন্ডিয়ার যেই সোলজার আছে এই সোলজার তো সারা বাংলাদেশের সোলজার মিল্লা নাই। আর বেটা ওখান থেকে বিমান একটা আইতে যতক্ষণ, তোরা ততক্ষণই হয়তো খারাইতে পারবি, তাও খারাইতে পারবি না। তো ইন্ডিয়ান সেনাবাহিনী, ইন্ডিয়ান পুলিশ, ইন্ডিয়ান বাকি বাহিনীরা কি হাতে চুরি করে বয়ে থাকবো? বোমা পারমাণবিক মারা লাগবো না, ওই খালি ওখানে মার্চ করলেই তোরা যাবিকা হারামজাদা জাহান নামে। তোরা আবার আরেক দেশের হুমকি দেয় যে আমরা গাজবাতুল হিন্দ করতে যাব। এই গাজবাতুল হিন্দের কথাকে যদি ইন্ডিয়া এসে যে আজকে পুটকি মারতে থাকে আপনাদের, তখন কেমন লাগে? ঠিক হামাসে যেটা করছে ইসরায়েলে, বহুত সেনামি দেখাইছে, টেডন বিজি দেখাইছে, ইসরায়েল এখন একবার ল্যাংটা করে ছেড়ে দিতেছে। আন্ডার প্যান্ট না, বেডিদের প্যান্টি, পুরুষের আন্ডার প্যান্ট, ওদের নুনুর অংশ পর্যন্ত পাইতেছে না বোমা হামলায়। গাজবাতুল হিন্দ করতে গেছে তাইরা। ওনার নাকি 50 লক্ষ নাকি ওনার সোলজার আছে, জঙ্গি, এবং এদের ট্রেনিং ম্যাক্সিমাম হইতেছে পাকিস্তান। ওই যে দেখেন একটা জঙ্গি মারা গেছে অলরেডি পাকিস্তানে, জঙ্গি ট্রেনিং দিতে যায় মারা যায়, তাদের আইনা অযথা ইন্ডিয়ার লগে একটা পেস্কি, মানে ইন্ডিয়ার সুযোগ দিয়ে দিতে ছাত্রীদের, বাবা তোমরা আসো, আইসা আমাদেরকে মাইরা যাও, আমরা পাছা তুলে রাখছি, আমাদের মারো তোমরা ইচ্ছা মতো। এই হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি। 47-এ যাবেন আপনি, তো 47-এ গেলে যে কাপ্তাই হ্রদ, যেটা যেটা 1960 সালে কাপ্তাই হ্রদ তৈরি করা হয়, ওই সময় 2 লক্ষ চাকমাকে উচ্ছেদ করা হয়, যারা এখন ইন্ডিয়ার অরুণাচল প্রদেশে আছে, যেটা নিয়ে ইন্ডিয়া এখনো বলে যে এগুলো সব বাঙালি ফেরত নাও। তো ওনারা 47-এ যান আপনারা, ওই 2 লাখ তখন 20 লাখ হয়েছে, সব পাঠাইবো। 47-এ বিভাগ ছিল মুসলমান আর হিন্দুতে, হিন্দু রাষ্ট্র ইন্ডিয়া। এখন ইন্ডিয়াতে যে 30 কোটি মুসলমান আছে, সব এখানে পাঠাইবো। আর আপনারা পাঠাবেন কত? সর্বোচ্চ না 1 কোটি হিন্দু পাঠাইবেন, পাঠান 30 কোটি মুসলমান পাঠাইবে এখানে। 47-এ যান,
সুতরাং আপনি একটু চিন্তা করেন যে অযথায় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কোয়ালিটি নাই, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলে, এবং এই যে নায়েবে মোহাম্মদ কামলা তাহের, হেও যায় উল্টাপাল্টা কথা বলে। তো এদের ফাতে পা না দিয়ে আসেন সবাই এক হয়ে এদেরকে জুতা পিটা করে এই দেশ থেকে। শেখ হাসিনা বলছে এবার পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করা হবে এবং এই শুয়োরগুলোকেই পরিষ্কার করতে দিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের একজন স্বনামখ্যাত মানুষের নির্মম মৃত্যু, নির্যাতন নিয়ে অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, 5 বার জাতীয় সংসদের সদস্য ছিলেন, 2 বার মন্ত্রী ছিলেন। আমার এবং তার কর্মস্থল সুপ্রিম কোর্ট থাকায় পরিচয়, ঘনিষ্ঠতা, পরবর্তীতে মন্ত্রিসভার সদস্য হিসাবে খুব কাছের থেকে তাকে দেখার সুযোগ হয়েছে। এই মানুষটিকে কারা নির্যাতন, নির্দয় আচরণ এবং চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর মুখে যাতে ঢলে পড়ে সেজন্য বর্বরোচিত আচরণ করা হয়েছে তার সঙ্গে। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম, তার বাবাও আইনজীবী ছিলেন। এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মুক্তিযুদ্ধের জন্য তিনি বার করতে এসে দেশে ফিরে গেছিলেন। ব্যারিস্টার হওয়ার স্বপ্ন ভঙ্গ করে তিনি চলে গেছিলেন দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে। এত জনপ্রিয় যে 5 বার তিনি জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন, 2 বার মন্ত্রী হয়েছিলেন। অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ, সৌজন্যতা, সজ্জন সবকিছু তাকে ঘিরে পাওয়া যেত। কখন উচ্চ স্বরে কথা বলতেন না, কোনো দুর্নীতি অনিয়ম তাকে স্পর্শ করতে পারত না। তার পারিবারিক বাড়ি বিশাল পরিসরের। এক কথায় বলা যেতে পারে কোনো দারিদ্রতা নিয়ে তিনি জন্ম নেননি এবং নিজের বিকশিত জীবনেও তার অন্যায় অবৈধভাবে অর্থ আয়ের কোনো প্রয়োজন ছিল না। সেই মানুষটিকে গ্রেপ্তার করা হলো 5 আগস্টের পরে। তার পরিবারের পক্ষ থেকে তার ছেলে জানালো, আত্মীয় স্বজনরা বলেছিল যে এই পরিস্থিতিতে সে কোথাও হাইট করবে কিনা, আত্মগোপনে যাবে কিনা। তিনি বলছেন না, আমি কোনো অন্যায় করিনি, আমি কেন গা ঢাকা দেব। তিনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরে বয়সের ভার, অন্যান্য কারণে এবং যেরকম লাইফ স্টাইলে তিনি অভ্যস্ত, যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত, সেরকম সুযোগ ছিল না। তাছাড়া বিভিন্ন রোগ ছিল, তার চিকিৎসা দেওয়া হলো না। একটা পর্যায়ে যখন অবস্থার অবনতি ঘটল, বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়ার পরে সেখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল যিনি দায়িত্বপ্রাপ্ত, তার চাপে বঙ্গবন্ধু মেডিকেলে তাকে অ্যাডমিশনে না রেখে জেলখানায় ফেরত পাঠানো হলো। আবার জেলখানা থেকে সেখানে নেওয়া হয়, আবার নেওয়া হয়, আবার আনা হয়। আত্মীয় স্বজনরা বঙ্গবন্ধু মেডিকেলের কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে তারা বলছে, আমাদের উপর চাপ আছে, ওনাকে ভর্তি করা যাবে না। এমন একজন মানুষ, তার চিকিৎসা হবে না, আবার তাকে জেলখানায় ফেরত নেওয়া হলো। ভয়ঙ্কর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো এবং ফ্লোরে মেঝে তার থাকার ব্যবস্থা করা হলো। আর একজন পেশেন্ট, তার যে বেড, গণহারের যে বেড, সেই বেডটি দয়া করে তিনি ছেড়ে দিয়েছিলেন। সেই বেডের সঙ্গে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাখা হলো। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি যে হাত পা লড়াচড়া করবেন সেই সুযোগটুকুও রাখেন নাই। তিনি মারা যাবার পরেও হ্যান্ডকাপ বদ্ধ অবস্থায় তাকে দেখা গেছে। অর্থাৎ মৃত লাশকেও ভয়, মরা দেহকেও ভয়। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃতদেহ পালিয়ে যেতে পারে, শক্তি নিয়ে দাঁড়াতে পারে, এই আতঙ্কে তার হ্যান্ডকাপটি পর্যন্ত খোলা হয়নি। বর্বরতার সেখানেই শেষ হয়নি। তার ধর্মীয় রীতি অনুযায়ী জানাজার জন্য তার এলাকার মানুষ, 2টি উপজেলা নিয়ে তিনি এমপি ছিলেন, একটা উপজেলায় জানাজা করতেই দেওয়া হলো না। আর একটা উপজেলায় জানাজার উদ্দেশ্যে এলাকার মানুষকে অবহিত করতে পরিবারের পক্ষ থেকে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ এবং স্থানীয় প্রশাসন সেই মাইক কেড়ে নিয়েছে এবং পরিবারকে বলেছে ঘরের ভিতরে জানাজা করতে হবে। ভাবতে পারেন, ঘরের ভিতর জানাজা করতে হবে, বাড়ির ভিতর, এবং সর্বোচ্চ 100 মানুষের বেশি হতে পারবে না। 100 মানুষের বেশি জানাজা আসতে পারবে না। মাইকিং বন্ধ করলেও হাজার হাজার লোক এসে গেল, প্রশাসন ভেঙে পড়ল সেখানে। এমনকি সেই জানাজার অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের উদ্দেশ্যে তার পক্ষ থেকে মানুষের কাছে ক্ষমা চাওয়া বা যে সামাজিক কিছু কথা থাকে ধর্মীয় প্রথা অনুযায়ী, সেটাও বলতে দেওয়া হলো না। অসুস্থ অবস্থায়
তার ছেলে দোয়া চাইবে, সেক্ষেত্রেও তাদের হুমকি